শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো, তাতে করে আজকের সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। লাখো মানুষের কাতারে সামিল হয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন মহান আল্লাহ। টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষে বাড়ি ফেরার পথে আবারও ভোগান্তিতে পড়লেন হাজারো মানুষ। সড়কে ছিল না যানবাহন, ঠাঁই ছিল না ট্রেন, এবং তুরাগতীর হয়ে আসা প্রতিটি ট্রেনের বগি বোঝাই দেয়, কারণ ভেতর বাহির সবটাতেই যাত্রীতে ঠাসা। তবু বাড়ি ফিরতে আপ্রাণ চেষ্টা ছিল মুসল্লিদের। লাখো মানুষের ঢল দেখে বাড়তি ভাড়া হেঁকেছে বাস এবং অটোরিকশার অসাধু চালকরা। বাড়তি ভাড়ার আশায় সবাই বনে গিয়েছিল সিটিং সার্ভিস। উপায় না পেয়ে পায়ে হেঁটে কেউ কেউ ছুটেছেন। অবশ্য দিন শিক্ষার জন্য এই কষ্টকে হাসি মুখে মেনে নিয়েছেন বেশিরভাগ মুসল্লি। আবদুল্লাহপুর থেকে সায়দাবাদে কয় 100 টাকা, চাইনবোর্ড কয় 200 টাকা। 10 টাকা 12 টাকা ভাড়া তো 100 টাকা চায়। হাইটে ছাড়া কোনো গতি নাই। হাইটে আসছে গাড়ি পায় না, জাম, লক্ষ লক্ষ মানুষ। গাড়ি পাচ্ছি না, এখন হাইটে রওনা দিছি আল্লাহর নাম নিয়ে। কষ্ট হইলেও তো এটা কষ্ট বলা যায় না, আল্লাহর কাছে যাইতেছি। 80 জনের লগে দোয়া টোয়া করলে আল্লাহ দেশটারে শান্তি করে। কত দেশের থেকে আসবে, তাদের সবার সাথে একটু দোয়া শরীক হব ইনশাল্লাহ। কষ্টগুলা থেকে আপনার বাসে উঠছি, আইসা বিশ্ব রোডের মাথায় নামাই দিছি। সিএনজি দিয়ে আইছি, পিক আপ দিয়ে আইছি, কিছু হাঁটতে আইছি। এর আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। সকাল 11টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের ইমাম ও বাংলাদেশ তাবলিগের কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমা মাঠ ছাপিয়ে আশপাশের এলাকা, ভবন, ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক সহ যেখানে পেরেছেন সেখানে বসেই শরিক হন মোনাজাতে। 17 জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মন ভালো লাগছে, আত্মশুদ্ধির জন্য আইছি, মন অনেক ফ্রেশ লাগছে। যেন ইসলামের জিন্দেগি হিসাবে আমরা যেন দিনের দায়ী হিসাবে দুনিয়ার জমিনে সারা জীবন যতদিন বেঁচে আছি চলতে পারি। সারা বিশ্বে যত মুসলমান সবার জন্য দোয়া করেছি, আল্লাহ জানি আমাদের এই দোয়া কবুল করে নেন। রাস্তাগুলিতে এবার মাইকের খুব সংকট। লক্ষ লক্ষ মানুষ রাস্তাতে মোনাজাতের জন্য অংশগ্রহণ করতেছেন, কিন্তু তারা কোনো মাইকের সাউন্ড পাচ্ছেন না। এদিকে প্রতিবারের মতো এবারও গণভবন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সহ অন্যরাও যোগ দেন। আলাদাভাবে আখেরি মোনাজাতে অংশ নেন গণভবনের কর্মকর্তারাও। ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয় মোনাজাতে। তারাও গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তরে ধানের শীষে প্রার্থী তাবিথ আউয়াল। সকালে মিরপুরের শাহ আলীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন তিনি। এরপরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়ার অভিযোগ করেন তাবিথ। এ সময় তার এক সমর্থক আহত হওয়ার অভিযোগও করেন। বলেন, আওয়ামী লীগ সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের পরও নির্বাচন কমিশন এবং পুলিশ নির্বিকার। তবে হামলা মামলা যাই হোক, শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। পুলিশ কর্মকর্তারা ইউনিফর্ম পরে সাইডে দাঁড়িয়ে আছে, পিছে দাঁড়িয়ে আছে, ওনারা কোনো ভূমিকা রাখছেন না, কোনো সহযোগিতা করছেন না। আমরা অনেকবার নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনকে বলেছিলাম, চেয়েছিলাম। আমি আহ্বান জানাচ্ছি আমার প্রতিপক্ষকে সুষ্ঠুভাবে সকলের নিরাপত্তা বজায় রেখে একটা ভালো নির্বাচনে উনি অংশগ্রহণ করুন। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে আসা বাসিন্দারা পাবেন শহুরে পরিচয়। দুপুরে কসাইবাড়ি প্রেমবাগান হয়ে দক্ষিণখান এবং উত্তরখান এলাকায় প্রচারণার সময় এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বলেছেন, আসছে সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে সেখানকার ওয়ার্ডগুলো পাবে প্রশস্ত রাস্তা, ফুটপাথ, লাইন আর ড্রেন। আর নির্বাচনী প্রচারণায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নতুন এলাকার জন্য বলতে পারি 4200 কোটি টাকা 18টি ওয়ার্ডের জন্য রাস্তা, ড্রেন এবং ফুটপাথ এবং লাইটের জন্য, এলইডি লাইটের জন্য অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। পুরান এলাকার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে চলছে। ইশরাকের বাসায় ভোট চেয়ে ফিরে আসার সময় কর্মীদের উপরে হামলার অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস। দুপুরে শান্তিনগর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর সময় সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেছেন। সুষ্ঠু নির্বাচন চান, সম্প্রীতি চান উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের সহায়তার কথাও জানিয়েছেন তাপস।
ভোটারদের কাছে তিনি ভোট ও দোয়া প্রার্থনা করেন। মেয়র নির্বাচিত হলে নগরবাসীর জন্য নেয়া নানা পরিকল্পনার কথা ভোটারদের জানান নৌকার প্রার্থী। ইশরাক হোসেনের বাসায়ও আমি গিয়েছি, সেখানে সকলের সাথে সাক্ষাৎ করেছি, ভোট প্রার্থনা করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের সংযোগে যারা ছিল তাদের উপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা চাই সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। নিজে বাধার সম্মুখীন না হলেও অনেক কাউন্সিলর প্রার্থী প্রচারণার সময় বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার রাজধানীকে বসবাসের পরিবেশ নষ্ট করেছে এবং এর পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করবেন। নির্বিঘ্নে এখন পর্যন্ত প্রচারণা চালিয়ে আসছি। আমরা কোনো রকমের এখন পর্যন্ত আমি মেয়র প্রার্থী কোনো বাধার সম্মুখীন হই নাই, তবে আমাদের অনেকগুলো কাউন্সিলর প্রার্থী বাধাগ্রস্ত হয়েছেন, যেগুলোর অভিযোগ আমরা নির্বাচন কমিশনে দাখিল করেছি। আমরা ঢাকাকে বাসযোগ্য নগরী করতে চাই। গত 13 বছরে কিন্তু এই সরকার তেমন কোনো বরং এই শহরকে একেবারেই ধ্বংস করে ফেলেছে। আপনারা যদি এর থেকে উত্তরণ চান, অবশ্যই আপনারা ধানের শীষে ভোট দিবেন। সিটি নির্বাচনের প্রচারণায় এমপি মন্ত্রীদের কাজ করার প্রয়োজন নেই। আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থী বিএনপির জন্য যথেষ্ট, এমনই দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই সিটি সমন্বয়ক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আর তোফায়েল আহমেদ জানিয়েছেন, সিটি নির্বাচনের সময় ভোট না চাইলেও জাতির পিতার জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে এমন কোনো কাজে তারা অংশ নেবে, এটা আমাদের দলের সিদ্ধান্ত। কাজে এখানে আমরা কোনো বাড়াবাড়িতে যাচ্ছি না। আমাদের দুজন ক্লিন ইমেজের মেয়র পদপ্রার্থী যথেষ্ট আপনি এবং বিএনপি নেতাদের ক্যাম্পেইনের মোকাবিলা করার জন্য। আমরা ঢাকা শহরের প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা থানায় আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করি। সেখানে আমরা বক্তৃতা করতে পারবো অডিটোরিয়ামে, সেখানে আমরা সব কথা বলতে পারবো, শুধু ভোট চাইতে পারবো। ইভিএম ব্যবহারের উদ্দেশ্যই হলো ভোট চুরি। সিটি নির্বাচনেও সেই নীল নকশা আঁকছে সরকার, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন। বলেছেন, ভোট জালিয়াতি করতে দূর থেকে ইভিএমকে ম্যানিপুলেট করা যায়। অতিরিক্ত ইভিএম প্রস্তুত রাখার মূল উদ্দেশ্য ভোটের আগে ভোটের ফলাফল প্রস্তুত করা। সরকারের মদদে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা গোপন করা হচ্ছে এবং সরকারের অত্যাচারে বিরোধী দলের নিশ্চিন্তে বেঁচে থাকার সুযোগ নেই। প্রধানমন্ত্রী একদিকে গণতন্ত্রের কথা বলেন, অন্যদিকে আইন আদালত প্রশাসন সহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে ফেলেছে। ইভিএমে জালিয়াতি যে সম্ভব, এটি পৃথিবীর দেশে দেশে প্রমাণিত হয়েছে। কারণ ভোট জালিয়াতি করতে অনেক দূর থেকেও ইভিএমকে ম্যানিপুলেট করা যায়। তাই জাতিকে ভূগোল বুঝিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিনা ভোটে বিজয়ী করার ইতিহাস রচনা করবে সুষ্ঠু ভোট ও নির্বাচনের শত্রু বর্তমান আওয়ামী সরকার। দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ওয়াইফাই সেবা চালু হবে আর সেই ইন্টারনেট হবে উচ্চ গতি সম্পন্ন, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় 146টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেন তিনি। এ সময় কর্মকর্তাদের দেশের সব প্রান্তে হাই স্পিড নেটওয়ার্ক নিশ্চিতের তাগিদ দেন। জয় বলেন, 10 Mbps গতিসম্পন্ন এই নেটওয়ার্ক শিক্ষার্থীরা 2 বছর বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন এবং পর্যায়ক্রমে এমন ওয়াইফাই সুবিধা পাবে দেশের মোট 587টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট। গত 10 বছরে 10 কোটি উপর মানুষকে অনলাইন এনেছি। তো সেখানে আমাদের তরুণদের যে দাবি, তাদেরকে সব জায়গায় ওয়াইফাই করে দেওয়ার, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। আর এই প্রকল্পটা হলো সেটারই একটি অংশ, যে সরকারি সব বিশ্ববিদ্যালয় আমাদের টেলিযোগাযোগ বিভাগ আমরা ওয়াইফাই জোন করে দিচ্ছি। সারা দেশেই আমরা ইন্টারনেট আনছি, ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার নিয়ে যাচ্ছি। আমার স্বপ্ন হচ্ছে দেশের সকল 16 কোটি মানুষকেই আমরা অনলাইন আনবো, এটা হচ্ছে আমাদের ওয়াদা।
চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচন আগামীকাল। তার আগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মিলনায়তনে ভিড় করেন প্রিজাইডিং অফিসাররা। তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয় ১,১৯৬টি ইভিএম মেশিন সহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম। ১৭০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫৮টিতেই বাড়তি নিরাপত্তা থাকবে র্যাব, পুলিশ, এপিবিএন এবং আনসার বাহিনী। এছাড়াও বিজিবিও থাকবে টহলে। বিজিবি থাকবে, র্যাব থাকবে, মোবাইলের স্ট্রাইকিং ফোর্স থাকবে, মোবাইল টিম থাকবে এবং আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাধারণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র বিবেচনায় সাধারণ কেন্দ্রে 18 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে সর্বোচ্চ 20 জন পর্যন্ত আমাদের পুলিশ এবং আনসার সদস্যরা থাকবেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহুল আলোচিত পর্দা কেলেঙ্কারি এবং সরঞ্জামাদি ক্রয়ে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় 3 চিকিৎসকের জামিন নামঞ্জুর হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালত থেকে তারা 6 সপ্তাহের জামিনে ছিলেন এবং সেই মেয়াদ শেষ হওয়ায় আজ 6 আসামির মধ্যে 3 জন দন্ত বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার গণপতি বিশ্বাস শুভ, সাবেক জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার মীনাক্ষী চাকমা এবং সাবেক প্যাথোলজিস্ট ডাক্তার AHM নুরুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক জামিন আবেদন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 10 কোটি টাকা যে মঞ্জুর হয়েছিল সেই টাকার সঙ্গে দুদকের একটা মামলা হয়েছে। সেই সংশ্লিষ্ট মামলা এরা মহামান্য হাইকোর্টের থেকে জামিন হয়ে আসা আজকে এখানে হাজির হইলে যাদেরকে আসামি করা হয়েছে তারা মূলত এই মামলার সাথে কোথাও জড়িত নয়। এই 7 দিনের ভিতরে আপনারা এই বাজার দরটা কালেকশন করবেন, কালেকশন করার পরে আমাদের নিকট জমা দেবেন। এদের শুধু এইটুকুনি ছিল, আর কোনো কিছু ছিল না তাদের সাথে। এখনও দেশের উত্তর আর দক্ষিণ পশ্চিমের কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ওঠানামা করছে 10 ডিগ্রির ঘরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঈশ্বরদী, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং কুষ্টিয়ার উপর দিয়ে হিমেল হাওয়া বইছে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়ায় বিপাকে ছিন্নমূল মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আর আসার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস, জানিয়েছে আগামীকাল থেকে দেখা মিলবে সূর্যের। হাত পাও খুব টাটাচ্ছে, আমসা বেশি হচ্ছে, অতিরিক্ত হাত পা কাঁপিচ্ছে, খুব ঠান্ডা, অতিরিক্ত বাতাস, তো বাতাসে খুবই ঠান্ডা। গাড়ি চালানো খুব সমস্যা, মানে সন্ধ্যা লাগতে মানে খুব ঠান্ডায় বের হওয়া যায় না, গাড়ি চালানো যায় না। প্যাডের দায়ে গাড়ি চালাতে হয়, কি করব, এখন কাজ না করলেও হয় না। উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, এই জন্য কনকনে শীতের ভাবটা বিরাজ করছিল। আজকের বিকাল থেকে আগামীকাল আকাশ পরিষ্কার হয়ে যাবে, রাতের তাপমাত্রা কমে যাবে, শীতের প্রকোপটা রাত্রে বাড়বে, কিন্তু এখন যে মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন, কুয়াশাটা কমে যাবে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল। প্রতিদিনই বন্ধ থাকছে কয়েক ঘন্টা করে। মাঝ নদীতেও আটকা পড়ছে যাত্রীবাহী ফেরি। আর এই রুটের 4টি সহ মোট 10টি ফেরিতে 6 কোটি টাকা ব্যয়ে লাগানো হয় ফগ লাইট, কিন্তু তা কোনো কাজেই আসছে না। তাই দিনের বেলায় চলাচলের পরামর্শ বিআইডব্লিউটিসির। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলে 17টি, সাথে যাত্রী পারাপারের 87টি লঞ্চ এবং 5 শতাধিক স্পিডবোট। পদ্মা পারাপারে ভোগান্তি নিরসনে ঘাটে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। অ্যাম্বুলেন্স থেকে পার হতে পারে না কুয়াশার কারণে। ফেরি যদি চোখে না দেখে নদীতে চালানো সম্ভব না। একটা ভ্রমণ গাড়িতে শুয়ে আসছে, যে মাত্র সকালে আবার উঠে গেছে, শীতে ভালো লাগে না। দৃষ্টিসীমা সংকীর্ণ হয়ে যায়, তো তার জন্য চ্যানেল সংকীর্ণ, তাতে চালাতে খুব অসুবিধা হয় আর কি। আর ঘন কুয়াশা হলে তো নোংর দিয়ে দিই, তখন তো আর চালানো সম্ভব হয় না। দুর্ঘটনা না ঘটে এই জন্য লঞ্চ, ফেরি সব কিছুই যখন কুয়াশা ঘন থাকে তখন জাহাজের মাস্টার কর্মকর্তাগণ ফেরি বন্ধ রাখতে বাধ্য থাকে। ভুলবশত ইউক্রেনের বিমান ভূপাতিত করার দায় স্বীকারের কারণে ইরানি রাজনীতিকদের উপরে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। পদত্যাগের দাবি তুলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির। শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। বিক্ষোভে সমর্থন দেয় আটক হন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ায়
শর্ত সাপেক্ষে অস্ত্রবিরতির ঘোষণা দিল খলিফা হাফতার বাহিনী। শনিবার এই সিদ্ধান্ত জানান দলটির মুখপাত্র আহমেদ আল মুসমারি। বিবৃতিতে তিনি বলেছেন, রাশিয়া ও তুরস্কের প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে, যা রোববার প্রথম প্রহর থেকে কার্যকর হয়। আর এর আগে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতার। এ সময় সন্ত্রাসী গোষ্ঠী নির্মূলে সামরিক অভিযান অব্যাহতের ঘোষণাও দেন তিনি। কলকাতা সফরে গিয়ে বিপ্লবী ভারত মিউজিয়াম গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ঐতিহাসিক বেলুড় মঠ পরিদর্শন করেন তিনি। তবে এদিনও বেলুড় মঠের বাইরে মোদী বিরোধী বিক্ষোভে সরব ছিল কংগ্রেস এবং বিরোধী কর্মী সমর্থক। এর আগে রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর পুনর্বিবেচনার দাবি জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার সাথে সংশ্লিষ্ট ৩৭ জনকে চিহ্নিত করেছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। রোববার এই বিষয়টি নিশ্চিত করে দিল্লি পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি, ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা হয়। এছাড়া হোস্টেল ওয়ার্ডেন, নিরাপত্তারক্ষী এবং ৫ শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ড করেছেন গোয়েন্দারা। এর আগে পুলিশ জানায়, ইউনিটি এগেইনস্ট লেফট নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিল ৬০ জন সদস্য। আজ কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন পক্ষের জবানবন্দি অনুসারে হামলার পেছনে ছিল রাষ্ট্রীয় মদত। ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটার ধারাবাহিকতায় ভিসি, দাপ্তরিক কর্মকর্তা এবং হোস্টেল স্টাফদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। কারণ শিক্ষক শিক্ষার্থীদের ভিডিওতে রেকর্ড করা বয়ান অনুসারে এর সাথে বাইরের সংশ্লিষ্টতা ছিল। সুতরাং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত অনুসারে আপাতত এটা স্পষ্ট যে ঘটনার পিছনে রাষ্ট্রীয় মদদ রয়েছে। কমিশনার অফ পুলিশ। গন্ডি চলচ্চিত্রের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে, আগে এখন মুক্তির অপেক্ষা। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা এবং ভারতের সব্যসাচী চক্রবর্তী। সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য দেয়া হয়েছে বলেও জানা যায়। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটির কাহিনী মধ্যবয়সী দুই নর নারীর বন্ধুত্ব নিয়ে। মুভিটিতে আরও আছেন মজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি সহ আরও অনেকেই। সব খবর চলছে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত, সব খবর দেখছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানবো আমরা। সরাসরি মেলা থেকেই ঘুরে আসতে চাই, সহকর্মী সুশান্ত সিনহার কাছে যাচ্ছি। সুশান্ত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজ ঠান্ডা আবহাওয়া, বাইরে কুয়াশা, সাধারণত অফিসে আসতেই বেগ পেতে হয়েছে আমাদের অনেককেই। মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এমন আবহাওয়ায়? বেচা কেনাই বা কেমন? বৃষ্টি যদি বলিস তাহলে ঠিক তার উল্টো চিত্র। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মানুষ এখানে যে উদ্যম নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে যারা ঘুরছেন, তাতে করে কিন্তু বোঝার উপায় নেই যে বাইরে এতটা ঠান্ডা, এবং বাণিজ্য মেলাতেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। শীত এখন বিশেষ করে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিন্তু শীতের প্রকোপ অনেক বেশি, কিন্তু তারপরেও মানুষের যে উপস্থিতি, মানুষের যে আগ্রহ, সেই সমস্ত বিষয় দেখে বোঝার উপায় নেই কিন্তু তারা এই মেলায় শীত কোনো তাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পছন্দের জিনিস কেনার জন্য মানুষ দলে দলে এসছে এবং এই মুহূর্তে মেলা একেবারে বলা যায় যে কানায় কানায় পরিপূর্ণ, এবং মানুষের উপস্থিতির সঙ্গে যে জিনিসটি মূল, যেটি পণ্য কেনাবেচা, সেই সব ধরনের পণ্যের কেনাবেচায় কিন্তু আমরা দেখেছি যে বেশ ভালো আকারেই করছে সমস্ত স্টলগুলোতে। বিক্রেতারা বলছে গতবারের তুলনায় এবারে প্রথম 12 দিনে বা প্রথম 10 দিনে কিন্তু একটু সংখ্যা কম থাকে, সেই সংখ্যাটা হার এবার কিন্তু একটু বেশি। তারা বলছে যে তারা আশাবাদী এবার ঠান্ডার পরও যত মানুষ আসছে এবং মেলায় পণ্য দেখছেন এবং কিনছেন, তাতে করে মাস শেষে হয়তো তারা যে আশা করেছিলেন সেই আশানুরূপ বিক্রিটি তারা হতে পারে। এবং তারা কিন্তু মেলায় এই জন্য বিভিন্ন রকম স্টলগুলোতে যে ছাড় দিয়েছে, সেই ছাড় বড় লোভনীয়। কারণ আপনি জানেন যে মোটরসাইকেল কিনলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের লোভনীয় অফার কিন্তু দেওয়া আছে, যার জন্য যেটা ক্রেতাদের কাছে কোনো অনেক বড় একটি সাপোর্ট। কারণ মোটরসাইকেল কিনলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারাটা কিন্তু অনেক বড় বিষয়। সে ধরনের অফার আছে, নগদ ছাড় আছে,
কিস্তিতে নেবার সুবিধা আছে, সুদমুক্ত কিস্তি দেওয়ার সুবিধা আছে, নানান রকমের পণ্যের ছড়াছড়ি, সব ধরনের পণ্যের, যেটা ক্রেতাদেরকে আকৃষ্ট করছে বলেই এই তীব্র শীতের মধ্যেও বাণিজ্য মেলা এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। বৃষ্টি, আমরা একটু মেলা দেখছিলাম, ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। নগদ টাকার সংকট মেটাতে ব্যাংকিং সেবা দিচ্ছে কয়েকটি সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। টাকা ওঠানোর পাশাপাশি জমা দেওয়ার সুযোগও পাচ্ছেন গ্রাহকরা। মেলায় ব্যাংকিং সেবা পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। ব্যাংকাররা লেনদেন ছাড়াও ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কেও তুলে ধরছেন এই মেলা, এবং মেলা চলাকালীন সময় রাতেও ব্যাংকের বুথ খোলা থাকছে। যদি মেলায় ব্যাংকিং সেবাটা না থাকতো তাহলে আমাদেরকে টাকা তোলার জন্য বাইরে যেতে হতো। হ্যাসেলটা ক্যাশ ক্যারি করার যে ইস্যুটা আছে ওটা সলভ হয়ে যায়। সেলসের পরে যে ক্যাশ থাকছে আমরা এটা আমাদেরকে পার্সোনালি এখানে ক্যারি করতে হচ্ছে না। প্যাভিলিয়ন নির্মাণ সামগ্রীর যে চালান জমা দিতে হয়, আমরা চালানের টাকাটাও আমাদের এইখানে জমা হচ্ছে। ক্যাশ টাকা উঠাতে পারবে এটিএমের মাধ্যমে এবং জমা দিতে পারবে সিআরও মেশিনের মাধ্যমে। আর দ্বিতীয় যে ইনপুট সেটা থাকে আমাদের ব্যাংকের সার্ভিস রিলেটেড যত ইনফরমেশন এখানে পাওয়া যাবে। রকেটে জমা, অ্যাকাউন্টগুলোতে জমা, তারপরে এজেন্ট ব্যাংকিংয়ে জমা এবং টাকা তোলা। বিকাল থেকে বা সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত যে সমস্ত বিক্রয়ের টাকা, এই টাকাগুলোর সেফ হাউস বলতে পারেন। পাহাড় থেকে সমতল সবখানেই গড়ে উঠেছে হাজার হাজার বুটিক্স এবং হস্তশিল্প কেন্দ্র, যার সিংহভাগ উদ্যোক্তাই নারী। এসব উদ্যোগে কাজের সুযোগ পেয়েছেন লাখো নারী। কাজ শিখতে শিখতে অনেক কর্মী পরবর্তীতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন। সেখানেও আছে স্বনির্ভর হয়ে গড়ে ওঠার আত্মপ্রত্যয়। নারীদের কর্মসংস্থান সৃষ্টির এই ধারা এগিয়ে নিতে কম সুদে ব্যাংক ঋণ সহজলভ্য করা জরুরি বলেও জানিয়েছেন তারা। আমার মেয়ে ডিজাইন দেয়, আমি ওদেরকে দেই, সুতা নিয়ে দিয়ে, কাপড় নিয়ে দিয়ে করে আমি নিজেও বসে বসে ওদের সাথে করি। আমার আন্ডারে কাজ করছে প্রায় 10-12 জন মেয়ে কর্মী আছে। আমার কাছে এখন মোট 10 জনের মতো কর্মী আছে রেগুলার। মেশিনে কাজ করে, ব্লক, বাটিক এসব প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এখানে 40 জন আছি। আমরা মনে করেন হাতের কাজের অ্যাপ্লিকের এগুলা তৈরি করি। আমাদের এখান থেকে শিখে তারা আবার দেয় নিজেরা। যদি ডিজাইনটা একটু কম হয় তাহলে 4 দিন 5 দিন, আর ডিজাইন যদি বেশি হয় তাহলে 8 দিন 10 দিন এরকমই লাগে। 50% আপ হবে। আমাদের পাহাড়ি মেয়েরা কাজ করে এগুলা। রুরাল লেভেলে মহিলারা কাজ করে, তাদের দিয়ে আমরা এগুলো করাই, করে এক্সপোর্ট করি। বিজনেসে যেহেতু মেয়েরা এগিয়ে আসছে এবং ভালোও করছে, এটা মানে দেশ যে এগিয়ে যাচ্ছে তারও একটা লক্ষণ। নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ, যুবলীগ আর শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সরকার দলীয় অঙ্গ সংগঠনের 2 কর্মীকে কোপানো হয়। সব মিলিয়ে আহত হয় 8 জন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিরণকে শিবির কর্মীরা আটকে রেখেছে এমন খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষের এই ঘটনা ঘটে। মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল এবং সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ হাসিব ও পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবিবের নেতৃত্বে মিছিল বের করা হয়। তারা মেহেরপুর কুষ্টিয়া সড়ক অবরোধ করে। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে রাস্তা থেকে তারা সরে যায়। 4 জেলার সড়ক দুর্ঘটনায় 8 জন মারা গেছেন এবং এর মধ্যে রাজবাড়ীতে বাস 3 হুইলার সংঘর্ষে প্রাণ গেল 5 জনের। দুপুরে জেলা সদরের খানখানাপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 3:30টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী পরিবহনকারী 3 হুইলারের সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে মা, মেয়ে সহ 5 জন নিহত হয়। আহত আরও 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা 3 হুইলার মহেন্দ্রর যাত্রী এবং নিহতদেরও পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পরে বাসটি আটকানো গেলেও চালক পালিয়ে যায়। দিকে রংপুর, লালমনিরহাট এবং নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের চর সন্তোষপুরে পাওয়া গেল নিখোঁজ আরেক প্রকৌশলী লিখন সরকারের লাশ। 6 জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হন লিখন এবং তার সহকর্মী প্রকৌশলী মেহেদি হাসান জিসান। গতকাল বুড়িগঙ্গা থেকে লিখনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পাবনার আটখড়িয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশ জানিয়েছে গ্রেফতার আব্দুল করিম গোকুলনগর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ গতকাল একই গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে করিম এবং তার সহযোগী বেলাল, আর এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয়। বিচার না পেয়ে সকালে আটখড়িয়া থানার কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। অপর আসামি বেলালকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছি
আরেকজন সহযোগী আছে, তার জন্য অভিযান চলছে, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। সাতক্ষীরার শ্যামনগরে কলেজ ছাত্রী মরিয়মকে ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রধান আসামি সুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। আর সে ভুরুলিয়া ইউনিয়নের কাঁচরাহাটি গ্রামের বাসিন্দা। পুলিশ সুপার জানিয়েছেন, সুব্রতর সাথে কিছুদিন আগে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে গত বৃহস্পতিবার রাতে মরিয়মকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে একটি নির্জন ধান খেতে নিয়ে ধর্ষণের পরে তাকে হত্যা করে পালিয়ে যায়। দাফনের প্রায় 3 মাস পর বগুড়ায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হলো এক নারীর মরদেহ। 15 অক্টোবর মারা যান শাহানা বেগম নামে ওই নারী। স্বাভাবিক মৃত্যু হিসেবে দাফন করা হয় মরদেহ এবং তার 2 মাস পরে 26 ডিসেম্বর মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে 3 জনের নামে মামলা করেন শাহানার ছেলে শাহাদাত হোসেন। আর তারই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আজ মরদেহ উত্তোলন করা হয়। উজাড় হতে চলেছে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী বনাঞ্চল। নির্বিচারে গাছ কেটে তা প্রকাশ্যে পাচারও করা হচ্ছে এবং এতে করে ক্ষোভ জানিয়েছে পরিবেশবিদ এলাকাবাসী। তাদের অভিযোগ, শক্তিশালী একটি চক্র জড়িত রয়েছে এর সাথে এবং এর মধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে এক বিট কর্মকর্তাকে বদলি করাও হচ্ছে। তবে সবার আগে বন উজাড়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। এক সময় এই পাহাড়টা অনেক গভীর জঙ্গল ছিল, এখন ফাঁকা হয়ে যাইতেছে। তারা এরা একবারে কাটেনি, আস্তে ধীরে কাটে নিয়ে গেছে যেভাবে। আমাদের এই বন শাল বন হিসেবে বিখ্যাত ছিল। বিগত 10 বছরের মধ্যে আমাদের শাল বনের প্রায় 90% নাই। বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের ওনার কঠোর নির্দেশনা যে কোনোভাবেই শাল বা গজারি কপিস কোনোভাবেই যাতে নষ্ট না হয়। আগামী বাজেট থেকেই উন্নত দেশ হবার কৌশল প্রণয়ন শুরু হবে আর সেজন্য 2,30,000 কোটি টাকার এডিপি নিয়ে আলোচনা চলছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 9%। পরিকল্পনা কমিশন বলছে বিনিয়োগ টানতে মেগা অবকাঠামোর বিকল্প নেই। পাশাপাশি 100 অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ দ্রুত শেষ করার উদ্যোগ থাকবে নতুন উন্নয়ন বাজেটে। 2020-21 অর্থ বছরের বাজেট চূড়ান্ত হবে জুনে সংসদ অধিবেশনে। কিছু মেগা প্রজেক্টস অবশ্যই আগামী দিনগুলোতে গ্রহণ করতে হবে এবং যেগুলো চলমান আছে সেগুলো দ্রুত এগিয়ে নেওয়া, বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো যাতে দ্রুত প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকবে। প্রকল্প হয়তো বাড়ছে, কিন্তু এই প্রকল্পগুলো সময় মতো শেষ হচ্ছে কিনা সেটা একটা দেখবার বিষয় এবং প্রকল্পগুলো আসলে আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং আমাদের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা দেখবার বিষয় আছে। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের যদি প্রকল্পের সংখ্যা বাড়া কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টও বেড়ে। মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 8 জন আর এই ঘটনায় আরও 7 জন অগ্নিদগ্ধ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। প্রশাসন বলছে একটি নির্মাণাধীন ভবনের পাশেই রাসায়নিক গুদাম ছিল। বিস্ফোরণের ধাক্কায় ধূলিসাৎ হয় গোটা ভবন। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায়। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে 5 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ভারতীয় পার্লামেন্ট অনুমোদন দিলেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর পুনরুদ্ধারে প্রস্তুত সেনাবাহিনী। শনিবার দেশটির নতুন সেনাপ্রধান এম নারভানে এই হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন সরকারের তরফ থেকে এ ধরনের নির্দেশনা পেলে যে কোনো মুহূর্তেই অভিযানের জন্য তৈরি প্রতিরক্ষা বাহিনী। চীনের সাথে সম্ভাব্য সীমান্ত সংঘাত এড়াতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ছোটখাটো ইস্যুগুলোর ফয়সালা চলছে বলেও তিনি জানিয়েছেন। বহু বছর আগেই পার্লামেন্টারি রেজুলেশনের মাধ্যমে বলা হয়েছে জম্মু কাশ্মীরের পুরো এলাকা ভারতের নিয়ন্ত্রণাধীন। এখন যদি পার্লামেন্ট আবারও চায় আজাদ কাশ্মীর আমরা পুনর্দখল করি, তাহলে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী প্রস্তুত। নির্দেশ মেনেই চালানো হবে অভিযান। দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। পরিকল্পনায় ভুল থাকার কথা তিনি স্বীকার করলেন। রোববার এবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ভুল শুধরে নিতে গৃহীত হচ্ছে কার্যকর ব্যবস্থা এবং ফায়ার সার্ভিস কর্মীদের উপরে ব্যাপক চাপের কথাও তিনি তুলে ধরেন। গত কয়েক সপ্তাহে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে মরিসন।
The government is announcing a further এত বড় দুর্যোগ মোকাবেলায় শুরু থেকেই অনেক ভুলভ্রান্তি হয়েছে, তবে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। দাবানল ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন করে পরিকল্পনা সাজানো হয়েছে। দাবানল নিয়ন্ত্রণ তহবিলে আরও $52 মিলিয়ন বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রমা কাটিয়ে উঠতে দুর্যোগ কবলিতদের বিশেষ সহায়তা দেওয়া হবে। but I am also লিবিয়া উপকূলে একটি নৌকা থেকে 72 অভিবাসন প্রার্থীকে উদ্ধার করল স্প্যানিশ উদ্ধারকারী দল এবং উদ্ধারকৃতদের বেশিরভাগই নারী, শিশু। তারা প্রায় সবাই নাইজেরিয়া, সিয়েরা লিওন, মালি ও ক্যামেরুনের নাগরিক। এর আগে মরক্কো বাংলাদেশের 44 অভিবাসন প্রার্থীকে উদ্ধারের খবর জানায় দলটি। তারা বলছে অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বিভিন্ন দেশের সব নাগরিক। তবে উদ্ধারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি ছিল কিনা তা জানা যায়নি। তাইওয়ানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীন বিরোধী নেত্রী সাই ইয়ং ওয়েন। 57% বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী ছিলেন 63 বছর বয়সী ওয়েন এবং তার জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো তাইওয়ানের ক্ষমতায় এলো দলটি। নির্বাচনে ফল প্রকাশের পরে উল্লাসে ফেটে পড়ে ওয়েনের সমর্থকরা। ভারতের কেরালায় পরিবেশ আইন অমান্য করে বিলাসবহুল বহুতল ভবন গড়ে তোলা হয়েছিল এবং আদালতের নির্দেশে বিস্ফোরকের মাধ্যমে তা সম্প্রতি গুঁড়িয়ে দেওয়া হয়, যা আমরা দেখতে পাচ্ছি। জিমে ওয়ার্কআউট সেরে বাড়ি ফিরছিলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। ভক্তদের আবদারে রাখছিলেন সেলফির অনুরোধ। আচমকাই ভিড় ঠেলে একজন ভক্ত ছুটে এলেন, কিছুটা জোর করেই চুমু খেতে গেলেন সেই ভক্ত এবং ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান তিনি। এরই মধ্যে বডিগার্ড সেই ভক্তকে মারতে উদ্যত হন, তবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন সারা আলী খান। ইতিহাস সৃষ্টিকারী সিনেমা টাইটানিকের সেই জ্যাকের মতোই একজনের জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়লেন অস্কার জয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। জানা যায় 45 বছর বয়সী হলিউডের জনপ্রিয় অভিনেতা বন্ধুদের নিয়ে সানবার্ডস শহরের বুকে ক্যারিবীয় সমুদ্রে নিয়ে একটি ইমার্জেন্সি রেডিও সংকেত পান এবং প্রায় 11 ঘন্টা খোঁজার পরে বিপদগ্রস্ত লোকটিকে খুঁজে পান তারা। খবর দেখছেন, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত। সব খবর দেখছেন আপনারা। 3 দিনের সরকারি সফরে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি স্থানীয় সময় রাত 8:55 আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আর এই সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী 14 জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার রাজি হলেও তা মানছে না। সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যায় উদ্বিগ্ন বাংলাদেশ, এমনটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবুধাবিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, টেকসই উন্নয়নে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সফরে প্রধানমন্ত্রী সেই উন্নয়নের জন্য নেওয়া বিভিন্ন কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা হবে তার বিশদ ধারণাও প্রদান করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, একাধিক বিনিয়োগের প্রস্তাব রয়েছে দেশটির পক্ষ থেকে। আমাদের বর্ডার গার্ড ডাইরেক্টর সাহেব এবং ভারতের দাদা আলাপও করেছেন, আবার রিনিউ করেছেন যে যাতে একজনও না মারা যায়। বাট আনফর্চুনেটলি হচ্ছে আমরা সেটা আপনার মতো উদ্বিগ্ন এবং উই উইল রিলে দ্য মেসেজ টু ইন্ডিয়া যে তারা যেন দে শুড কমপ্লাই উইথ দেয়ার ওন position that they have told us already. 40 লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় বিতর্কিত
পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশন দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাসির চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। আজ দুদকের সভায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। গত বছরের 16 জুলাই মিজান এবং বাসিরের বিরুদ্ধে মামলা হয় এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ। মামলার তদন্ত কর্মকর্তাও তিনি। মামলার তদন্তকালে উভয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিলের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিংয়ের সংস্কৃতি বন্ধে স্কোয়াড গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি র্যাগিং আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত প্রতিকার পাইয়ে দেওয়ার জন্য অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করতে 3 মাসের সময় বেঁধে দিয়েছেন আদালত। একই সাথে বিষয়ে রুল জারি করেছেন আদালত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর র্যাগিং বন্ধে কমিটি গঠন এবং নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আর আজ হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। খালেদা জিয়ার পুরনো অসুখকে বিএনপি নেতারা বেশি করে বারবার প্রচার করার মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়াকে ছোট করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক স্বদেশ প্রতিদিন সংবাদপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি বিএনপি মহাসচিবকে প্রশ্ন করেন, মুজিব শত জন্মবর্ষে কারাগার থেকে মুক্তি হয়ে খালেদা জিয়া কি অবদান রাখবেন? যে অসুস্থতা তার 2 দশকের বেশি পুরনো, সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বেগম খালেদা জিয়াকে বিএনপি খাটো করছে মানুষের সামনে। আমি বিএনপিকে এই পথ অনুসরণ না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। গণমাধ্যম কর্মীরা অর্থনৈতিকভাবে ভালো নেই। যখন একজন গণমাধ্যম কর্মী মৃত্যুবরণ করে, সড়ক দুর্ঘটনায় আহত হয়, যখন চাকরিচ্যুত হয়, এই সত্যটি আমাদের সামনে আরও ভীষণভাবে স্পষ্ট হয়ে ওঠে। মিয়ানমার ও ভারত থেকে মাদক ঢুকছে, সব চালান বন্ধে সরকারকে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানী সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সফটওয়্যার ও টিভিসি উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন মন্ত্রী বলেছেন, মাদকের চাহিদা কমাতে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। মাদক নিয়ন্ত্রণে সরকার কঠিন অবস্থানে আছে বলেও তিনি জানিয়েছেন। অভিযানের বিষয়ে কোনো ছাড় হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেক মাদক সম্রাট এখন কারাগারে। মাদক যারা বিজনেস করত, যারা ইনভেস্টমেন্ট করেছে, অনেককেই আমরা কারাগারে প্রেরণ করেছি, অনেককেই আমরা আবার খুঁজছি, যাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের আইনের মুখোমুখি করে দিতে পারবো। ইয়াবার সঙ্গে হয়তো কেউ এই রোহিঙ্গারা সম্পৃক্ত হচ্ছে কিংবা ছিল, যারাই আমাদের নজরে আসছে তাদেরকে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত আসামি মোর্শেদ অমত ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এবং রোববার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির ব্যতিক্রমী এক উদ্যোগ হ্যালো ওসি। নগরের 16 থানা এলাকায় ভিন্ন ধর্মী এই কার্যক্রমে পাওয়া যাচ্ছে ভালো সাড়া। মাসে 2 বার থানার ওসিরা নিজ এলাকায় ভ্রাম্যমাণ বুথ বসিয়ে মানুষের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থাও নেন। পুলিশ জনতা দূরত্ব কমানোই মূল লক্ষ্য বলছে সিএমপি। গত বছরের জুলাই থেকে চালু হয় হ্যালো ওসির এই কার্যক্রম। মানুষ ওসিকে দেখে তারা আশ্বস্ত হচ্ছে যে ওসি যখন তাদের সামনে কথা বলেছে, চিনছে, আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। প্রায় 30 জন মাদক ব্যবসায়ীকে এই কার্যক্রমের মাধ্যমে আত্মসমর্পণ করিয়েছি। আমি যদি এলাকায় না আসতাম তারা কিন্তু এই সাহসটা করতো না। পুলিশ কর্মকর্তা যদি এই রকম উদ্যোগ নেয়, এই বাংলাদেশের জনগণের মধ্যে এই ভয়ভীতিটা আর থাকবে না। মানুষ তার অভিযোগ, তার সুফল তারা কিন্তু পাচ্ছে। আমি মনে করি পুলিশের যে নাম্বারগুলো সবার জন্য উদার থাকে। জনগণের পুলিশের দূরত্বটা আরও অনেক ঘুচিয়েছে, আরও নিবিড় করার জন্য জনগণের দোরগোড়ায় কিন্তু আমরা সেবা নিয়ে চলে যাচ্ছি।
শহরে শিশুকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে সৎ মাকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় দুপুরে বিপু তালুকদারের প্রথম স্ত্রী কাউসার ফেরদৌসি গোসলখানায় ঢুকিয়ে শিশু ফেরজানকে ছুরিকাঘাত করে এবং এ সময় শিশুর চিৎকারে দৌড়ে আসে প্রতিবেশীরা। পরে শিশুর সৎমা ফেরদৌসিকে আটক করে পুলিশ। গুরুতর অবস্থায় প্রথমে শিশুটিকে ভর্তি করা হয় রাঙামাটি জেনারেল হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। খাগড়াছড়ির পানছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ কর্মী মহেন্দ্র ত্রিপুরা নিহতের প্রতিবাদে পানছড়ি বাজার বর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, তবে এতে বেচাকেনায় তেমন প্রভাব পড়েনি। মহেন্দ্র ত্রিপুরা নিহতের প্রতিবাদে আজ পানছড়ি বাজার বর্জনের কর্মসূচি ছিল এবং আগামীকাল আধবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে ইউপিডিএফ। শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দলের সাথে গোলাগুলিতে নিহত হন মহেন্দ্র ত্রিপুরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চিটাগাং ল একাডেমির যুগ পূর্তি উৎসব। সকালে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আইন শিক্ষার মাধ্যমে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার উন্নয়নে শিক্ষার্থী ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উদাহরণ বাংলাদেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পশ্চিম জুলথা এলাকায় আহমেদ সাফা ফয়জান মোস্তফা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সবার মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার আহ্বান জানান তারা। কুড়িগ্রামে কৃষকের কাছ থেকে ধান কেনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। লটারি না করেই কৃষক নির্বাচন করে ধান কেনা হচ্ছে বলে দাবি করছেন অনেকেই। আবার তালিকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং তার পরিবারের সদস্যদের নাম ওঠা নিয়েও বিস্তর সমালোচনা চলছে। এই ঘটনার দায় নিতে চাইছে না কৃষি বা খাদ্য বিভাগ। খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য, গেল বছরের 20 নভেম্বর থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। জানি না, ওটা তো লটারি পড়ছে ওখানে, সেখানে। আপনার নাম, আপনার চাচার নাম উঠছে, আপনি জানেন না? না, পরে দেখেছি না লিস্টে নাম আছে। কৃষি উপসহকারী ওনারা তো তালিকাগুলো করছে, এটা তো চেয়ারম্যান মেম্বারদের জিজ্ঞেস করি না। তালিকায় তো নাম উঠছে। ধান দিবেন কিভাবে আপনারা? আবাদ করি না, কিনে দিব না, আবাদ করি এখনই দিব। তালিকার নাম উঠছে? হ্যাঁ, ধানের নাম হচ্ছে আমার তালিকা দিছে। তাদের জমি নাই তারাও অন্তর্ভুক্ত হয়েছে, যাদের জমি আছে তারা অন্তর্ভুক্ত হয় নাই। আমাদের মূলত কাজ হলো তালিকা দেয়া, বাকি কাজ কিন্তু ফুড অফিসে। সমতল ভূমিতে তেমন কোনো পরিচর্যা ছাড়াই দার্জিলিং কমলা চাষ করে সফল ঝিনাইদহ সীমান্তবর্তী মহেশপুরের চাষি রফিকুল ইসলাম। ভারতের দার্জিলিং থেকে আনা এই কমলার স্বাদও বেশ। এরই মধ্যে কমলা বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে রফিকুল। সুস্বাদু দার্জিলিং কমলা চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সমতলেও পাহাড়ি কমলা চাষের বিপুল সম্ভাবনা দেখছেন জেলার কৃষি কর্মকর্তা। দার্জিলিং কমলার কারণে পর্যটনের পরিচিতি পেয়েছে সীমান্তবর্তী চাঁপাতলা গ্রাম। এটা তো আসলে এলাকায় তো নাই, এটা দেখলাম, দেখে তো আসলে ভালো লাগছে। বড় বড় কমলা খুব আমাদের খাওয়াইছে বাগান মালিক, খুব সুস্বাদু। আমরা কিছু চারা নেওয়ার উদ্দেশ্যে আর কি আসছি। 200 চারা নিয়ে আসি আপনার দার্জিলিং থেকে, একটা মুরব্বীর কাছ থেকে নিয়ে আসার পর আমি এই মালটার ফাঁকে মাঝখান দিয়ে হচ্ছে আপনার আমি কমলার চারাগুলো রোপণ করি। মহেশপুরে সুন্দরভাবে এই কমলার চাষ হয়েছে। আমাদের দেশেও কমলা চাষের জন্য উপযোগী। আমরা যদি এই চাষটা সম্প্রসারিত করতে পারি তাহলে কমলা ভবিষ্যতে আর আমাদের দেশে আমদানি করতে হবে না। মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রামে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের উদ্যোগে শুরু হয়েছে কোয়ালিটি অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্ট। নগরীর চাঁদগাঁও চিটাগাং কিন্ডারগার্টেন স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান সানোয়ারা বেগম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু বিপিএল এর লিগ পর্বের 42 ম্যাচ, আর সেই 42 ম্যাচ শেষে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকা। 12 ম্যাচে 8 জয় ও 4 পরাজয়ে খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট 16 করে। তবে রান রেটে খুলনা ও রাজশাহী প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হবে সোমবার সন্ধ্যা 6:30টায়, আর 16 পয়েন্ট পাওয়া চট্টগ্রাম একই দিন দুপুর 1:30টায় এলিমিনেটরের মুখোমুখি হবে 14 পয়েন্ট পাওয়া ঢাকা প্লাটুনের।
কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্সের পয়েন্ট সমান 10 করে। লিগ টেবিলের তলানিতে থাকা সিলেট থান্ডার হেরেছে রেকর্ড 11 ম্যাচ, যা এক আসরে সর্বোচ্চ। এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।